ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে আসলাম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছিলাম, সেই দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে কারক এবং অকারক সম্পর্ক, সেই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আমরা আলোচনা করেছিলাম কারক কি, কারক সম্পর্কে আমরা জেনেছিলাম, সাথে আমরা জেনেছিলাম বিভক্তি কি, তার সাথেও আমরা জেনেছিলাম অনুসর্গ কি। যদি তোমরা এগুলো ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই একবার দেখে নেবে। আজকে এই ক্লাসে আলোচনা করব নির্দেশক কি সে সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, নির্দেশক শুরু করার আগে, এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের আলোচনা এর আগের আলোচনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কি ধরনের আলোচনা চাইছো, তোমরা টেক্সট না প্রথমে ব্যাকরণ চাইছো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কোন কোন ক্লাসের আলোচনা চাইছো সেটাও বলবে এই বাংলা বিষয়ের উপর থেকে। তাহলে চলো শুরু করি। নির্দেশক। প্রথমে আমরা জেনে নেব এই নির্দেশক, নির্দেশক শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় আমরা জেনে নেব। তাহলে নির্দেশক শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় কি হবে? নির্দেশক শব্দের ব্যুৎপত্তি হবে বা প্রকৃতি প্রত্যয় কি হবে? নির পূর্বক দিশ যোগ নখ। নির পূর্বক দিশ যোগ নখ, এই ছিল নির্দেশক শব্দের ব্যুৎপত্তি। আচ্ছা, নির্দেশক শব্দের তো ব্যুৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। এই নির্দেশক শব্দের অর্থ কি, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ কি? তাহলে আমরা ব্যুৎপত্তিগত অর্থ হিসেবে আমরা বলতে পারি, ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ কি? নির্ণায়ক বা নির্ধারক। তো ব্যুৎপত্তি শব্দের, নির্দেশক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি পেলাম? নির্দেশক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পেলাম নির্ণায়ক বা নির্ধারক। কি বোঝা গেল নির্দেশক শব্দের ব্যুৎপত্তি এবং নির্দেশক শব্দের অর্থ? আচ্ছা, এখানে তো আমি বললাম যে নির্দেশক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে নির্ণায়ক। আচ্ছা, নির্দেশক কি নির্ণয় করবে? প্রশ্ন থেকে যাচ্ছে যে ব্যাকরণে নির্দেশক কি নির্ণয় করবে। তাহলে আমরা জেনে নিই নির্দেশক কি নির্ণয় করছে। নির্দেশক এটাই নির্ণয় করবে, নির্দেশক নির্ণয় করবে যে বিশেষ্য পদের সঙ্গে যুক্ত অবস্থায় বসবে এবং সেই যুক্ত অবস্থায় বসে সেই পদকে, পদের কি বচনকে নির্দেশ করবে। তো নির্দেশক কি নির্ণয় করবে, নির্ণয় করবে বা নির্ধারণ করবে? নির্দেশক বিশেষ্য পদের পরে যুক্ত অবস্থায় বসে পদের বচনকে বা ভাবকে নির্দেশ করবে। আমরা কিন্তু উদাহরণের সাহায্যে আমরা জেনে নিই বিষয়টা। যদি উদাহরণ লেখা যায় যে ছেলেটা ছাদে ঘুড়ি উড়াচ্ছে। কি? ছেলেটা ছাদে ঘুড়ি উড়াচ্ছে। আচ্ছা, আর একটা উদাহরণ নিই, লোকটি বাড়িতে এসেছিল। কি নিলাম আর একটা উদাহরণ? লোকটি বাড়িতে এসেছিল। লোকটি বাড়িতে এসেছিল। আর একটা উদাহরণ নিই, জন 10 লোক এসেছিল। জন 10 লোক এসেছিল। একটু আগে কি বললাম যে নির্দেশক কি নির্ণয় করতে সাহায্য করছে? নির্দেশক কি বললাম? বিশেষ্য পদের পরে যুক্ত অবস্থায় বসবে এবং সেই পদের বচন বা ভাবকে নির্দেশ করছে, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, ছেলেটা, এই যে টা, লোকটি টি, জন। আচ্ছা, এগুলো কি? যে ছেলেটা, একটা কোন বচন নির্দেশ করছে? বচন নির্দেশ করছে তো, যে ছেলেটা ছাদে ঘুড়ি উড়াচ্ছে, ওখানে এক বচন, ওখানে একটি ছেলে ছাদে ঘুড়ি উড়াচ্ছে, এখানে নির্দেশ করছে যে ছেলেটাই কিন্তু ছাদে ঘুড়ি উড়াচ্ছে। আচ্ছা, লোকটি বাড়িতে এসেছিল। কে বাড়িতে এসেছিল? ওই লোকটি বাড়িতে এসেছিল। কি মানে, যে আমি নির্দেশ করে বোঝাচ্ছি যে লোকটা কিন্তু বাড়িতে এসেছিল। তার মানে এখানে টি টা এখানে এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এখানে দেখো জন 10 লোক এসেছিল। তো কতজন লোক এসেছিল এটা তো নির্দেশ করছে, বচনকে তো নির্দেশ করছে। তো বচনকে নির্দেশ করছে কি? জন। তার মানে এটা বহুবচন অর্থে বোঝাচ্ছে। তাহলে এই জনটাও হচ্ছে এখানে কি? নির্দেশক।
আচ্ছা, আমি যে বললাম নির্দেশক বচনকে নির্দেশ করছে। আচ্ছা, বচন বলতে এখানে কিন্তু সংখ্যা। মাথায় রাখবে, বচন কথার অর্থ হচ্ছে কি সংখ্যা। তার মানে ছেলেটা ছাদে ঘুড়ি উড়াচ্ছে, লোকটি বাড়িতে এসেছিল, জন 10 লোক এসেছিল। এখানে টা, টি, জন, এই এই শব্দ বা এই শব্দাংশগুলো, এই শব্দগুলো বাক্যের পদ বা বচনকে নির্দেশ করছে, বাক্যের ভাব বা বচনকে নির্দেশ করছে বলে কিন্তু এগুলো নির্দেশকের উদাহরণ। আশা করি বোঝা গেছে। এবার আমরা তাহলে নির্দেশকের সংজ্ঞা হিসেবে আমরা জেনে নিই। তাহলে নির্দেশক কথার অর্থ আমরা কি পেলাম? নির্দেশক কথার অর্থ আমরা পেলাম নির্ণায়ক বা নির্ধারক। আমরা নির্দেশকের সংজ্ঞা আমরা জেনে নিই। তো নির্দেশকের সংজ্ঞা হিসেবে আমরা কি জানবো? যে যেসব শব্দ বা শব্দাংশ প্রধানত বিশেষ্য পদের পরে যুক্ত অবস্থায় বসে, সেই পদের ভাব বা বচনকে নির্দেশ করে, সেই শব্দ বা শব্দাংশকে নির্দেশক বলে। এই ছিল নির্দেশকের সংজ্ঞা। যেমন উদাহরণ হিসেবে আমরা নিই টি, টা, টুকু, খানা, খানি, গুলো, জন ইত্যাদি। এগুলো হচ্ছে কি নির্দেশকের উদাহরণ। আবার কিন্তু আমরা এখানে সংজ্ঞাতে কি জানলাম? যে নির্দেশক বিশেষ্য পদের পরে যুক্ত অবস্থায় বসে, কিন্তু কখনো কখনো নির্দেশক বিশেষণ পদের পরেও বসে। যেমন একটি উদাহরণ জেনে নিই আমরা। কতজন এসেছিল কি জানি। এই যে জন, এই যে জন হচ্ছে নির্দেশক। এই যে এখানে কত, এই কত হচ্ছে এখানে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদের পরে বসেছে, তাই কখনো কখনো কিন্তু নির্দেশক বিশেষণ পদের পরেও কিন্তু বসে। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমরা জেনে নেব নির্দেশকের বৈশিষ্ট্য। তো নির্দেশকের বৈশিষ্ট্য কি? নির্দেশক হলো ভাষার শব্দ বা শব্দাংশ। তো নির্দেশক কি? নির্দেশক হলো ভাষার শব্দ বা শব্দাংশ। আচ্ছা, এই শব্দ বলছে আবার শব্দাংশ বলছে, এটা কি আমরা একটু দেখে নিই। যদি আমরা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে এর আগে উদাহরণ আমরা কি দেখেছিলাম? যে লোকটি বাড়িতে এসেছিল, ছেলেটা ছাদে ঘুড়ি উড়াচ্ছে, জন 10 লোক এসেছিল। এখানে দেখো, প্রথমে রয়েছে টি, তাই তো? শব্দ কি রয়েছে? লোক। এই লোক শব্দের সাথে কি রয়েছে? টি। তার মানে এটা হচ্ছে শব্দাংশ, কারণ শব্দের অংশ হচ্ছে টি। আরেকটা আমরা কি পেয়েছি? শব্দ বলছি আবার। দেখো এখানে জন 10 লোক এসেছিল। এখানে জন, এটি তো একটি নিজস্ব শব্দ, তো তাই এখানে এই নির্দেশকটি হচ্ছে একটি শব্দ। তাই আমরা নির্দেশককে আমরা শব্দ বা শব্দাংশ হিসেবে আমরা বলতে পারি। তাই নির্দেশককে আমরা শব্দ বা শব্দাংশ বলতে পারি। তাহলে শব্দ বা শব্দাংশ বোঝা গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখব, নির্দেশক প্রধানত বিশেষ্য পদের সঙ্গে যুক্ত অবস্থায় বসে। তৃতীয় বৈশিষ্ট্য দেখব, নির্দেশক কখনো কখনো বিশেষণ পদের সঙ্গেও যুক্ত অবস্থায় বসে। তারপর নেক্সট হচ্ছে নির্দেশক পদের ভাব বা বচনকে নির্দেশ করে। তাহলে ভাব বা বচন তো আমরা জেনেছি, কারণ নির্দেশক বচন বলতে এখানে কি? বচন বলতে আমরা সংখ্যা বোঝাবো। কোন একটি নির্দেশকের দ্বারা যদি সেই বাক্যে সংখ্যা যদি বোঝানো হয়, তাহলে সেখানে আমরা বুঝে নেব এখানে পদের ভাব বা বচন রয়েছে। এবার আমরা দেখে নেব নির্দেশকের অপর নাম কি। নির্দেশকের অপর নাম হচ্ছে পদাশ্রিত বা পদাশ্রয় নির্দেশক, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। এবার এই নির্দেশককে আবার নির্দেশক সংকেত বলছেন। এই নির্দেশক সংকেত কে বলছেন? মনীন্দ্র কুমার ঘোষ। তাহলে আমরা নির্দেশকের অপর নাম জানলাম। নির্দেশকের অপর নাম হচ্ছে পদাশ্রিত বা পদাশ্রয়ী নির্দেশক। এবার এই যে নির্দেশককে পদাশ্রিত বা পদাশ্রয়ী নির্দেশক বলা হচ্ছে, তাকে বলার কারণ কি, সেটা আমরা কারণ জানবো এবার। তো নির্দেশককে পদাশ্রিত বা পদাশ্রয়ী নির্দেশক বলার কারণ হচ্ছে, নির্দেশক সর্বদা পদকে আশ্রয় করে অবস্থান করে বলে নির্দেশকের অপর নাম পদাশ্রিত বা পদাশ্রয়ী নির্দেশক। এটা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। এই ছিল নির্দেশক কি, নির্দেশকের অপর নাম, এবং সেই অপর নাম হচ্ছে পদাশ্রিত বা পদাশ্রয়ী নির্দেশক বলার কারণ। এবার আমরা দেখে নেব বিভক্তি ও নির্দেশকের মধ্যে মিল কি। তো বিভক্তি ও নির্দেশকের মধ্যে মিল হচ্ছে কি? বিভক্তি ও নির্দেশক উভয়ই শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে। তাহলে বিভক্তি ও নির্দেশক উভয় কি? শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝে নিই। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বুঝে নিই। যেমন লোকটি বাড়িতে এসেছিল। এখানে দেখো লোকটি, লোক যোগ টি, এই টি হচ্ছে এখানে নির্দেশক। বাড়িতে, বাড়ি যোগ তে, এখানে তে হচ্ছে বিভক্তি। এবার আমরা দেখে নেব বিভক্তি ও নির্দেশকের অমিল বা পার্থক্য।
বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, নির্দেশক হলো শব্দ বা শব্দাংশ। বিভক্তি বাক্য মধ্যস্থ পদের সঙ্গে পদের সম্পর্ক বা কারক নির্দেশ করে। নির্দেশক পদের সঙ্গে পরিমাণ বা ভাবকে নির্দেশ করে। এবার আমরা জানবো অনুসর্গ ও নির্দেশকের মিল। অনুসর্গ ও নির্দেশক মাঝে মাঝে স্বতন্ত্রভাবে শব্দের পূর্বে বসতে পারে, অর্থাৎ শব্দের পূর্বে বলতে কি শব্দের আগে বসতে পারে। যেমন অনুসর্গের উদাহরণ হচ্ছে বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। এই বিনা হচ্ছে কি অনুসর্গ, এখানে শব্দ কি স্বদেশী, তাহলে শব্দের আগে স্বতন্ত্রভাবে বসতে পারে। নির্দেশের উদাহরণ কি জন 10 লোক এসেছিল। এখানে 10 কি একটি শব্দ, তার আগে কিন্তু নির্দেশক জন এখানে বসে আছে, আবার স্বতন্ত্রভাবে বসে আছে। এই ছিল অনুসর্গ ও নির্দেশকের মধ্যে মিল। এবার আমরা দেখে নেব অনুসর্গ ও নির্দেশকের মধ্যে অমিল বা পার্থক্য। অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে, কিন্তু অনুসর্গ শব্দের পরে শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে। তাহলে অনুসর্গ কি শব্দের পরে আলাদাভাবে বসছে, এবং অনুসর্গ শব্দের পরে শব্দের সঙ্গে কি যুক্ত অবস্থায় বসে। অনুসর্গ প্রয়োজনে বিভক্তির কাজ করে, কিন্তু নির্দেশক বিভক্তির কাজ করতে অক্ষম। এবার আমরা দেখে নেব শব্দ বিভক্তি বা বিভক্তি ও অনুসর্গের মধ্যে মিল। শব্দ বিভক্তি বা অনুসর্গ উভয়ই কারকের অর্থ প্রকাশের জন্য কাজ করে, আর বিভক্তি এবং অনুসর্গ উভয়ই কি হয় সাধারণত শব্দের পরে বসে। এই ছিল শব্দ বিভক্তি অনুসর্গের মধ্যে মিল। এবার আমরা দেখে নেব এই শব্দ বিভক্তি অনুসর্গের মধ্যে অমিল বা পার্থক্য। শব্দ বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অপরপক্ষে অনুসর্গ হলো অব্যয় পদ। দ্বিতীয় হচ্ছে বিভক্তির চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে। এই ছিল তোমাদের আলোচনা কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে এরকম ভিডিও আরো সুন্দর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কোন ক্লাসের বাংলা বিষয়ের, আর তোমরা